জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট। হ্যাঁ বন্ধুরা, যত সময় না তুমি জিকে সেট প্র্যাকটিস না করছো, তোমার জিকেতে কখনোই উন্নতি হতে পারে না, অসম্ভব ব্যাপার। তো আমাদের 1 নম্বর সেট হয়ে গেছে, আজকে আমাদের 2 নম্বর সেট আসছে। আমার সাথে তুমি 1 থেকে 1.5 মাস এইভাবে রেগুলার জিকে সেট প্র্যাকটিস করো, আমি তোমাকে আশ্বস্ত করছি লেভেল তৈরি করে দেবো তোমার। ফার্স্ট কোশ্চেন দেখো, রানীগঞ্জ কি জন্য বিখ্যাত? ওকে, আমরা সবাই জানি যে রানীগঞ্জ কি জন্য বিখ্যাত, কয়লা খনির জন্য বিখ্যাত। আর এর মাঝে আমি একটা কথা অবশ্যই করে তোমাদেরকে বলে দিচ্ছি, যে তোমরা নিজেরা মনে করবে যে বাড়ি বসে বসে তোমরা একটা সেট প্র্যাকটিস করছো। সাইডে খাতা নেবে, পেন নেবে, 1 থেকে 1 2 করে যেটা সঠিক উত্তর তুমি নিজে দিতে পারবে সেটাকে রাইট চিহ্ন দেবে, আর যেটা সঠিক উত্তর না দিতে পারবে সে ক্রস করে দেবে। 3টে কোশ্চেন ভুল যায়, তুমি সেখান থেকে 1 নম্বর মাইনাস করে দেবে। এবং ভিডিওটি শেষ হওয়ার পরে অবশ্যই করে তোমরা আমাকে জানাবে যে কে কত নম্বর পেলে। ফার্স্ট কোশ্চেন আমাদের কি হচ্ছে, রানীগঞ্জ কি জন্য বিখ্যাত? উত্তর কি হবে? কয়লা খনি। ঠিক আছে, এবার ডাব্লিউবিপিতে ডাব্লু ডাব্লিউবিপিতে এখান থেকে একটা কোশ্চেন এসছিল যে রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গলের কোন জেলাতে অবস্থিত? দেখি তোমরা উত্তর দাও যে রানীগঞ্জ কোন জেলাতে অবস্থিত। উত্তর কি হবে? পশ্চিম বর্ধমান। কি হবে? পশ্চিম বর্ধমান। ঠিক আছে, রানীগঞ্জ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমানে অবস্থিত। তোমরা নিজেরা অবশ্যই করে উত্তর দেবে, না হলে কিন্তু তোমরা নিজেদের লেভেলটাকে কখনোই বুঝতে পারবে না। তারপরে সেকেন্ড কোশ্চেন দেখো, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল হলেন একজন কি? অর্থাৎ যে আমরা ক্যাগের কথা বলছি, CAG, ক্যাগ। ঠিক আছে, অপশনস গুলো দেখো, 2 সদস্যের সংস্থা, 1 সদস্যের সংস্থা, 6 সদস্যের সংস্থা এবং 3 সদস্যের সংস্থা। অবশ্যই তোমরা উত্তর করবে, সময় বেশি আমি একদম দেব না, উত্তর করো তোমরা। উত্তর কি হবে? অপশন 2 নম্বর হবে। ঠিক আছে, অর্থাৎ ভারতের নিয়ন্ত্রণ ও অডিটর জেনারেল হলেন একজন 1 সদস্যের সংস্থা। ঠিক আছে, আমি যদি বলি ক্যাগের আর্টিকেল কত আছে? 148। ওকে, আর এখন বর্তমান কে আছে? ইনি গিরিশচন্দ্র মুর্মু। কে আছে? গিরিশচন্দ্র মুর্মু। তাহলে আমাদের বর্তমান ক্যাগ আছে কে? গিরিশচন্দ্র মুর্মুজি আছে, এবং এটি 148 আর্টিকেলের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। এর মেয়াদ মেয়াদ কত বছর? অবশ্যই এক্সামে দিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 65 ইয়ার্স বা 6 বছর হলে কিন্তু তারা অবসরপ্রাপ্ত হয়। এবং এই যে গিরিশচন্দ্র মুর্মু যিনি বর্তমান ক্যাগ আছে, তিনি কিন্তু জম্মু কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট ছিলেন। ঠিক আছে, তাহলে কি হলো? গিরিশচন্দ্র মুর্মু বর্তমান যিনি ক্যাগ আছেন, তিনি কি হচ্ছে? জম্মু কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। ঠিক আছে, খাতা পেন নিয়ে প্রত্যেকটা পয়েন্ট তোমরা কিন্তু নোট ডাউন করবে, কোনো না কোনো এক্সামে তোমরা এই ধরনের প্রত্যেকটা কোশ্চেন তোমরা পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা আছে, পাঁচমারি জীবমণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তর করো তোমরা, আগে তোমরা নিজেরা উত্তর করবে। ওকে, অপশন 1 অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত। এটা 2009 সালে কিন্তু ইউনেস্কো দ্বারা বায়োস্ফিয়ার রিজার্ভ এটাকে ঘোষণা করা হয়। ঠিক আছে, ইউনেস্কো। আপনাকে বলো তোমরা, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে? বলো, কোথায় আছে? প্যারিস। ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিসে আছে। ওকে, মধ্যপ্রদেশের কোন জেলাতে অবস্থিত বলতে পারবে? কোন জেলাতে অবস্থিত? হোশাঙ্গাবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোশাঙ্গাবাদ জেলাতে কিন্তু অবস্থিত। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায় অবস্থিত কি? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র স্টেট জানলে হবে না, যত দিন যাচ্ছে কিন্তু লেভেল আপ হচ্ছে। এখন তোমাদের কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন্স আসবে যে মধ্যপ্রদেশের কোন জেলাতে অবস্থিত। তাহলে কি উত্তর হবে? হোশাঙ্গাবাদ জেলা। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা, লেভেল তৈরি করে দেবো। তারপরে আসছি 4 নম্বরের যে কোশ্চেনটা আছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কি জাতীয় সংস্থা? অপশনগুলো দেখবে, এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন তোমাদের একদম আপার লেভেল থেকে একদম লোয়ার লেভেলে এই ধরনের
কোশ্চেন্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসছে এক্সামে। উত্তর করো। অপশন 1 নম্বর আছে সাংবিধানিক সংস্থা, 2 নম্বর আছে বিধিবদ্ধ সংস্থা, 3 নম্বর আছে বেসরকারি সংস্থা এবং 4 নম্বর আছে উপরের কোনোটিই নয়। ওকে, তাহলে উত্তর কি হবে? বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে, অর্থাৎ যদি এটা আমি ইংলিশটা বলি, স্ট্যাচুটরি বডি, SATUTORY, স্ট্যাচুটরি বডি। ঠিক আছে। নাম্বার, সংরক্ষণের কোন তত্ত্বের সাথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ডাব্লিউবিপি কিংবা কেপির সেট দেখো, সায়েন্স থেকে 6 থেকে 7টা MCQ বেসড অবশ্যই কোশ্চেন্স আসছে। আর এই ধরনের MCQ গুলো কিন্তু বেশি আসছে। অপশান সি বা অপশান 3 হবে শক্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো প্রত্যেকটা কোশ্চেন্স বন্ধুরা একদম বাছাই করা, এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃশ্চিকা উদ্ভিদ নিচের কোন অ্যাসিড আছে? অর্থাৎ বৃশ্চিকা উদ্ভিদে নিচের কোন অ্যাসিডটি আছে? উত্তর করো। অপশান 1 নম্বর আছে মিথানোয়িক অ্যাসিড, অপশান 2তে আছে নাইট্রিক অ্যাসিড, 3 নম্বর আছে সাইট্রিক অ্যাসিড, 4 নম্বর আছে অক্সালিক অ্যাসিড। উত্তর করো তোমরা। উত্তর কি হবে? অপশান 1 মিথানোয়িক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিথানোয়িক অ্যাসিড হবে কিন্তু উত্তরটা। এবার আমাকে বলো যে ভিনিগারে কি অ্যাসিড থাকে? ভিনিগারে কি অ্যাসিড থাকবে? অ্যাসিটিক অ্যাসিড থাকবে। কি থাকবে? অ্যাসিটিক অ্যাসিড। ওকে, লেবুতে কি থাকবে? আমরা সবাই জানি সাইট্রিক অ্যাসিড থাকবে লেবুতে। তেঁতুলে কি থাকবে? টার্টারিক অ্যাসিড। দইয়ে কি থাকবে? ল্যাকটিক অ্যাসিড। আপেলে কি থাকবে? আপেলে আমরা সবাই জানি কি? ম্যালিক অ্যাসিড। আর একবার ভালো করে দেখে নাও, ভিনিগারে কি থাকবে? অ্যাসিটিক অ্যাসিড। লেবুতে কি থাকবে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কি থাকবে? টার্টারিক অ্যাসিড। দইতে কি থাকবে? ল্যাকটিক অ্যাসিড। এবং আপেলে কি থাকবে? ম্যালিক অ্যাসিড। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে দিও। 7 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী সর্বপ্রথম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন 1 নম্বরে আছে আল্লাহ রাখা খান, 2 নম্বরে আছে লতা মঙ্গেশকর, 3 নম্বরে আছে MS শুভলক্ষ্মী, 4 নম্বরে আছে রবিশঙ্কর। উত্তর করো তোমরা। হয়েছে? ওকে, দেখো উত্তর হবে অপশন সি বা 3, MS শুভলক্ষ্মী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি বলে কত সালে এই পুরস্কারটা পায়? 1974, অর্থাৎ 1974 সালে কিন্তু প্রথম এই পুরস্কারটা পান। আর 1966 সালে, নোট ডাউন করো, 1966 সালে UNO অর্থাৎ কি জাতিসংঘের সাধারণ যে সংসদে আছে, এই MS শুভলক্ষ্মী কিন্তু প্রথম ভারতীয় হিসেবে সেখানে অভিনয় করেন। ঠিক আছে, প্রথম ভারতীয় হিসেবে UNO-তে অভিনয় করেন কে? MS শুভলক্ষ্মী। কত সাল বলে? 1966। এবং যদি বলা হয় যে প্রথম ভারতীয় হিসেবে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পায়, কত সালে পায়? 1974। কে পায়? MS শুভলক্ষ্মী। ঠিক আছে, আশা করছি এখানে তোমাদের কোনো ডাউট নেই। এবার দেখো আল্লাহ রাখা খান, এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে যে আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কি হবে? তবলা বাদল। ওকে, লতা মঙ্গেশকর আমরা সবাই জানি কি একজন বিখ্যাত সিঙ্গার, লতা মঙ্গেশকর। রবিশঙ্কর কি হবে? রবিশঙ্কর কিন্তু সেতার বাজান, সেতার। রবিশঙ্কর কি হবে? সেতার। আর রবিশঙ্কর 1999 সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন কি পায়? ভারতরত্ন পায় কিন্তু। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন্সকে স্কিপ করবে না, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে। ঠিক আছে, নিচের কোনটি ভারতের অর্থনৈতিক সংবিধান নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু আনকমন কিন্তু এক্সামের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। ভারতের অর্থনৈতিক সংবিধান, অপশানগুলো দেখো। 1 নম্বরে আছে 1991 সালের শিল্পনীতি, 2 নম্বরে আছে 1948 সালের শিল্পনীতি, 3 নম্বরে আছে 1956 সালের শিল্পনীতি। আমি জানি এখানে তোমরা অনেকেই অপশান 1 উত্তর করবে, কারণ 1991 সালে একটি অর্থনৈতিক সংস্কার হয়েছিল। ঠিক আছে, কিন্তু সেই উত্তরটা আমি এখানে চাইনি। বলেছে ভারতের অর্থনৈতিক সংবিধান
বলা হয় কোন শিল্পনীতিকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1956 সালে যে শিল্পনীতি গ্রহণ করা হয় তাকে ভারতীয় অর্থনৈতিক সংবিধান বলা হচ্ছে। আর 1991 সালে কি হবে? মডার্ন ডে যে অর্থনীতি আছে সেই অর্থনীতিকে 1991 সালে কিন্তু এই শিল্পনীতি গ্রহণ করা হয়। ঠিক আছে, আশা করছি তোমাদের ডাউটটা ক্লিয়ার হলো। ওয়ার্লি পেন্টিং কোন রাজ্যের শিল্পকলা? বন্ধুরা, এখন তোমরা জানো যে তোমার এসএসসি বলো, ডাব্লিউবিপি বলো, আর্ট অ্যান্ড কালচার এখন যে কোনো এক্সামে একটা হট টপিক বলা যায়। এখান থেকে একটা কোশ্চেন থাকছে। তাহলে কি আসছে? 9 নম্বরটা তোমরা আমি অপশনসগুলো তোমাদের সামনে একবার রাখছি। 1 নম্বর আছে আসাম, 2 নম্বর আছে মহারাষ্ট্র, 3 নম্বর আছে মধ্যপ্রদেশ এবং 4 নম্বর আছে বিহার। উত্তর করো ওয়ার্লি পেন্টিং। আশা করছি তোমাদের উত্তর করা হয়ে গেছে। এবার সঠিক উত্তরটা তোমরা একটু ভালো করে দেখে নাও। উত্তর কি হবে? মহারাষ্ট্র। ওকে, ওয়ার্লি পেন্টিং হবে মহারাষ্ট্র। বিহারে কি হবে? মধুবনী। ইম্পর্টেন্ট, মধুবনী কিন্তু বিহার। ঠিক আছে। কোন অঙ্গ ফ্যাট অর্থাৎ কি চর্বি সম্পূর্ণ পরিপক্ক করে? ওকে, বলছে মানব দেহের কোন অঙ্গ সম্পূর্ণরূপে ফ্যাট বা চর্বিকে পরিপক্ক করে অর্থাৎ ডাইজেস্ট করে? অপশন তোমাদের সামনে আছে। 1 নম্বর আছে মুখ, 2 নম্বর আছে ক্ষুদ্রান্ত, 3 নম্বর আছে বৃহদান্ত এবং 4 নম্বর আছে কি যকৃৎ। ওকে, বলো তোমরা। আমরা কি জানি? ডাইজেশন কিন্তু মুখ থেকে শুরু হয়ে যায়। ফ্যাটটা ডাইজেস্ট কোথায় হবে? ক্ষুদ্রান্তে হবে। যে কোশ্চেন আছে পারমাণবিক বোমার জনক অর্থাৎ অ্যাটমিক বম, ঠিক আছে, তার জনক বলা হয় কাকে? অপশনস তোমাদের সামনে আছে। অ্যালভা এডিসন, অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা এবং ওপেনহাইমার। বলো দেখি। 11 দাগের উত্তর কি হবে? অপশন 4 ওপেনহাইমার। ওপেনহাইমারকে কিন্তু ফাদার অফ অ্যাটমিক বম বলা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আছে। একটা আছে অ্যাটমিক বম, একটা হচ্ছে হাইড্রোজেন বম। ওকে, হাইড্রোজেন বম যে নীতির ওপর নির্ভর সেটা হচ্ছে ফিউশন। ফিউশন। আর অ্যাটমিক বম হচ্ছে কি? ফিশন। ফিশন। হাইড্রোজেন বমের সাথে আরেকটা আছে কি? সান অর্থাৎ সূর্যে যে বিক্রিয়া হয় তার নামও কিন্তু ফিউশন। অর্থাৎ সূর্য এবং হাইড্রোজেন বম দুটোই কিন্তু একই নীতির উপর নির্ভর করে আছে, কি আছে? ফিউশন। মনে রাখবে কি করে? দেখো SUN সান, তাহলে ইউ এর সাথে আর FU ফিউশনের ইউটাকে মেলাবে, তাহলে এখানেও ইউ পাচ্ছি আমি, এখানেও ইউ পাচ্ছি। অর্থাৎ হাইড্রোজেন বম এবং সূর্য যে নীতির উপর নির্ভর করে আছে তার নাম হচ্ছে ফিউশন। অ্যাটমিক বম বলে কি হবে? ফিশন। ঠিক আছে, কি হবে? ফিশন। এগুলো কিন্তু খুব কনফিউশন করে। একটুখানি তুমি যদি ভালো করে মনে না রাখো তাহলে কিন্তু এক্সামে যে কোনো মুহূর্তে তোমার নেগেটিভ খাওয়ার জন্য এই একটা কোশ্চেন্সই কিন্তু যথেষ্ট। নিম্নলিখিতের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন? ওকে, উত্তর কি হবে? উত্তর দেখো, আমি আগে তোমাদের সামনে অপশনসগুলো বলছি। 1 নম্বর আছে নারায়ণ রাও, 2 নম্বর আছে দ্বিতীয় মাধব রাও, 3 নম্বর আছে দ্বিতীয় বাজিরাও এবং 4 নম্বর আছে নানা ফড়নবিশ। তাহলে উত্তর কি হবে? 12 সি, দ্বিতীয় বাজিরাও। ঠিক আছে, এই দ্বিতীয় বাজিরায়ের পুত্র কে ছিল জানো তো? এই দ্বিতীয় বাজিরায়ের পুত্র ছিল নানা সাহেব। কে ছিল? নানা সাহেব। নানা সাহেব থেকে একটা কোশ্চেন আসে যে নানা সাহেবের আসল নাম কি ছিল? বলো। ধুঁধ পান। কি ছিল? ধুঁধ পান। নানা সাহেবের আসল নাম কি ছিল? ধুঁধ পান। এবং এই নানা সাহেব কিন্তু মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়ার দ্বিতীয় বাজিরায়ের সুপুত্র ছিল নানা সাহেব। ঠিক আছে, এবং এই নানা সাহেব যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন কানপুর থেকে, কোথা থেকে? কানপুর থেকে কিন্তু লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে একদম সগৌরবে। ঠিক আছে, এবার আমি আসছি নেক্সট কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে। স্টার মার্ক দিয়ে রাখো, যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর যে কোশ্চেনটা আছে বলছে কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের অবসান হয়? ঠিক আছে, অপশনগুলো আমি তোমাদের সামনে রাখছি। মাদ্রাস চুক্তি, ম্যাঙ্গালোর চুক্তি, শ্রীরঙ্গপত্তনমের চুক্তি এবং বেসিনের চুক্তি।
এখানে তোমাদের অনেক কিছু বলার আছে কিন্তু, কারণ এই জায়গার থেকে এক্সামে খুব আসে আর খুব গোলায়। আগে আমি সঠিক উত্তরটাকে তোমাদের সামনে রেখে দিই। অপশান বি উত্তর হবে সঠিক উত্তর, ম্যাঙ্গালোরের সন্ধি। দেখো মোট 4টে ইঙ্গ মহীশূরের যদি বলা হয় যুদ্ধ, মোট তোমাদের সামনে আমি রাখছি 4টে যুদ্ধ হয়। ফার্স্ট যে যুদ্ধটা হয় তাকে আমরা কি বলবো, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। সাল কত? 1766 থেকে 3 বছর চলে 69, অর্থাৎ 69-এ কিন্তু শেষ হয়েছিল। কোন সন্ধির মাধ্যমে এটা সমাপ্ত হয়েছিল? মাদ্রাসের সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাদ্রাসের সন্ধি। তাহলে সাল কত হবে? অবশ্যই 1769 সালে হবে, কারণ শেষ হয় কত সালে? 1769 সালে। কোন সন্ধির মাধ্যমে শেষ হয়? মাদ্রাসের সন্ধির মাধ্যমে শেষ হয়। কার কার মধ্যে হয়? হায়দার আলী, আমরা সবাই জানি হায়দার আলী সাথে কাদের হয়? ব্রিটিশদের হয়, অর্থাৎ ইংরেজদের। ঠিক আছে, এটা যাচ্ছে তোমার প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। সাল কি বললাম? 1766 সাল থেকে শুরু করে 1769 সালে শেষ হয় মাদ্রাসের সন্ধির মাধ্যমে। কার কার মধ্যে হয়? হায়দার আলীর সাথে কার হয়? ইংরেজদের কিন্তু এই যুদ্ধটা হয়। এই যুদ্ধে কে জয়লাভ করে? এই যুদ্ধে কিন্তু হায়দার আলী জয়লাভ করে। ঠিক আছে, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেকেন্ড দ্বিতীয় ইঙ্গ মহীশূর যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে 1780 থেকে শুরু করে 4 বছর হয় 84-এ হয়। ইংরেজদের থেকে কে আসে? ওয়ারেন হেস্টিংস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন ইংরেজ নেতা এখানে অংশগ্রহণ করেন? ওয়ারেন হেস্টিংস করে। কার সাথে হয়? ভার্সেস হায়দার আলী। ঠিক আছে, হায়দার আলী। এই যুদ্ধে কি হয়? এই যুদ্ধ সমাপ্ত হয়, এই যুদ্ধ সমাপ্ত হয় কোন চুক্তির মাধ্যমে? অবশ্যই আমাদের এটাই উত্তর, কিন্তু আমাদের এটাই চেয়েছিল, ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে। এবং হায়দার আলী কিন্তু এই যুদ্ধতে মারা যায়। ঠিক আছে, মৃত হয়। হায়দার আলীকে এই যুদ্ধকে কিন্তু মেরে ফেলে দেওয়া হয়। থার্ড ইঙ্গ মহীশূর যুদ্ধ, সাল কত? 1790 থেকে 92 সাল, দীর্ঘ 2 বছর ধরে চলে। ইংরেজদের নেতা কে ছিল? নেতা কে ছিল? কর্নওয়ালিস। কর্নওয়ালিস ছিল। ঠিক আছে, কার সাথে হয়? হায়দার আলী কিন্তু মারা গেছে এবং তার ছেলে টিপু সুলতান কিন্তু লড়াই করে। তাহলে হায়দার আলীর সুপুত্রকে টিপু সুলতান। থার্ড ইঙ্গ মহীশূর যুদ্ধ, এটা সমাপ্ত হয় কিন্তু শ্রীরঙ্গপত্তমের চুক্তির মাধ্যমে। কার কার মধ্যে হয়? লর্ড কর্নওয়ালিসের সাথে টিপু সুলতানের যুদ্ধ হয়। ঠিক আছে, কে পরাজিত হয়? অবশ্যই টিপু সুলতান কিন্তু পরাজিত হয় এবং লর্ড কর্নওয়ালিস কিন্তু জিতে যায়। চতুর্থ অর্থাৎ শেষ যে ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেটা কত সালে হয়েছিল? 1798 থেকে 99 সাল পর্যন্ত কিন্তু এই যুদ্ধ হয়েছিল। এই সময় ইংরেজদের নেতা কে ছিল? ওয়েলেসলি। কে ছিল? লর্ড ওয়েলেসলি ছিল। 1799 সালে টিপু সুলতানকে হত্যা করা হয়। টিপু সুলতানকে কিন্তু হত্যা করা হয় এবং হত্যা করার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ শেষ হয়ে যায় এবং মহীশূর ইংরেজদের অধীনে আসে। ঠিক আছে, একবার কিন্তু দেখলে হবে না, 2-3বার বাড়িতে দেখতে হবে। এবং আমি সবসময় বলি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর সঙ্গে সঙ্গে রিভিশন রিভিশন রিভিশন। রিভিশন যদি তুমি না করো, তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি আজ না হোক কাল তুমি ভুলবে। নেক্সট কোশ্চেন দেখো, 40 নম্বর, লিবারেটর অফ দ্য প্রেস বলা হয় কাকে? 1 নম্বর আছে লর্ড ডালহৌসি, 2 নম্বর আছে ওয়ারেন হেস্টিংস, 3 নম্বর আছে ম্যাকিউলি এবং 4 নম্বর আছে মেটক্যাফে। উত্তর করো তোমরা। অবশ্যই কি হবে? অপশন 4 হবে উত্তর, মেটক্যাফে। কত সালে হয় এটা? 1835 সালের মাধ্যমে কি করা হয়? যে ভারতের সংবাদপত্রের উপরে যত রকম রেস্ট্রিকশন ছিল, বাধা নিষেধ ছিল, সব কিন্তু এই মেটক্যাফে এসে উঠিয়ে দেয়। কত সালে হয় এটা? 1835 সালের 15ই সেপ্টেম্বর। কোন আইনের মাধ্যমে? মুদ্রণ আইন। ঠিক আছে, তাহলে লিবারেটর অফ দ্য প্রেস বলা হয় কাকে? মেটক্যাফেকে। কেন বলা হয়? কারণ হচ্ছে 1835 সালে মুদ্রণ আইনের দ্বারা ভারতীয় সংবাদপত্রের উপরে যত রকম রেস্ট্রিকশন ছিল, বাধা নিষেধ ছিল, সেগুলো সব সে মুক্ত করে দেয়।
এই জন্য একে লিবারেটর অফ দ্য প্রেস বলা হচ্ছে। আশা করছি তোমাদের মধ্যে কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই অবশ্যই করে এই নাম্বারটা নোট ডাউন করো, 9382103501। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডাইরেক্ট আমাকে তোমরা ফোনও করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শাসক রাষ্ট্রকূট রাজ্য স্থাপন করে? অপশানস তোমাদের সামনে আছে। 1 নম্বরে আছে অশোক, 2 নম্বর আছে দান্তি দুর্গ, 3 নম্বর আছে বাজিরাও, দ্বিতীয় বাজিরাও। দেখো অপশান 2 আর অপশান 4টা একই রকম হয়ে গেছে, আই এম সো সরি। তো সঠিক উত্তর হবে অপশান 2, দন্তি দুর্গ। ঠিক আছে, এবার দেখো এই দন্তি দুর্গের অর্থাৎ রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? কর্ণাটকের গুলবার্গ। কর্ণাটকের কোথায় ছিল? কর্ণাটকের গুলবার্গ। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল, কি হবে? কর্ণাটকের গুলবার্গে ছিল। এক্সামে হাজারোবার এসছে এই কোশ্চেন্সটা, আরও আসবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই করে তোমরা আমাকে জানাতে ভুলবে না। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর আমরা দেখতে পাই? 1 নম্বর আছে 86, 2 নম্বর আছে 76, 3 নম্বর আছে 66, 4 নম্বর আছে 46। উত্তর করো এবার তোমরা। আন্দাজে কেউ উত্তর করবে না। জিকে এমন একটা জিনিস, তোমরা কেউ আন্দাজে অ্যান্সার করার চেষ্টা করবে না, এটা খুব একটা বাজে অভ্যাস। লটারি কাটার মতো, যে যদি ঠিক হয়ে যায়, যদি আমার 1 কোটি টাকা বেঁধে যায়, কিন্তু কখনোই বাঁধে না। তো যদির কথা নদীতে ফেলো। ঠিক আছে, যদি তোমার মনে হয় 100% তুমি সঠিক, তবেই তুমি উত্তর করবে। সঠিক উত্তর কি হবে? 76 ইয়ার। ঠিক আছে, লাস্ট কোন সালে দেখা গেছিল? 1986 সালে। 1986 সালে শেষবারের মতো কিন্তু হ্যালির ধূমকেতু দেখা গেছিল। আবার আগামীতে কোন বছর দেখা যাবে? 2061 সালে। যদি বেঁচে থাকি বন্ধুরা অবশ্যই দেখব। ধূমকেতুটা 1758 সালে, ঠিক আছে, 1758 সালে প্রথম আবিষ্কার করা হয়েছিল। এটি এই এই আমাদের আর্থ রয়েছে, আর্থের কি একটা নিজস্ব একটা কি কক্ষপথ রয়েছে। এই পৃথিবীর কক্ষপথের সাথে 18 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু এ ঘোরে। পৃথিবীর যে গতিপথ তার ঠিক বিপরীত দিকে কিন্তু হ্যালির ধূমকেতু ঘোরে, এবং 18 ডিগ্রি অ্যাঙ্গেল করে। প্রথম এটা আবিষ্কার হয়েছিল 1758 সালে। 1986 সালে শেষবারের মতো এটাকে দেখা গেছিল। কত সালে? 1986 সালে। এবং 2061 সালে কিন্তু আবার দেখা যাবে। ঠিক আছে, 2024 সালে নীতিন গডকরি, ঠিক আছে, কোন নতুন টোল ট্যাক্স আদায়ের ব্যবস্থা গ্রহণ করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা কি কারেন্ট অ্যাফেয়ার্স। কমেন্ট সেকশানে অবশ্যই করে আমি তোমাদেরকে নোটটা দিয়ে দেবো, তোমরা সবাই নোটটাকে নিয়ে নেবে। ঠিক আছে, উত্তর করো এটা। উত্তর কি হবে? 17 দাগের সি, স্যাটেলাইট ভিত্তিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতে সর্বপ্রথম দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। অপশানস হচ্ছে 1 নম্বরে তারাপুর, 2 নম্বর আছে কালপক্কম, 3 নম্বর আছে কোটা, 4 নম্বর আছে সুরাট। উত্তর করো তোমরা। সঠিক উত্তর কি হবে? কালপাক্কম। কালপাক্কম কোন স্টেটে অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু কি? তামিলনাড়ু হচ্ছে ভারতের একদম দক্ষিণতম। ঠিক আছে, এই যদি সম্পূর্ণ ভারতবর্ষটা আমি ধরি, একদম নিচে এইখানে কি আছে? তামিলনাড়ু আছে। ভারতের একদম দক্ষিণতম স্টেটের নাম কি? তামিলনাড়ু। ভারতের ম্যাপ সংক্রান্ত ভিডিও, ওয়ার্ল্ডের ম্যাপ সংক্রান্ত ভিডিও, সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা তোমরা ম্যাপ নিয়ে ডাউট আছো, আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখলে ম্যাপ সংক্রান্ত আর কোনো তোমাদের ডাউট থাকবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর, যুদ্ধকালীন সর্বোচ্চ সাহসিকতায় যে পুরস্কারটা দেওয়া হয় তার নাম কি? অপশানস তোমাদের সামনে আছে। অশোক চক্র, মহাবীর চক্র, পরমবীর চক্র, আর অপশন 4 আছে বীর চক্র। উত্তর করো তোমরা, নিজেরা অবশ্যই অবশ্যই একটু উত্তর করবে। ঠিক আছে, আর যদি বলা হয় অশোক চক্র, অনেকে তোমরা হয়তো অশোক চক্র উত্তর করেছো। অশোক চক্র হচ্ছে শান্তিকালীন সর্বোচ্চ পুরস্কার। শান্তি অর্থাৎ দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কোনো একজন ব্যক্তি তাদের মধ্যে শান্তি স্থাপন করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা
এই শান্তির জন্য সর্বোচ্চ যে পুরস্কারটা হয় তার নাম হচ্ছে অশোক চক্র। এবং যদি বলা হয় যুদ্ধকালীন সর্বোচ্চ পুরস্কার, তাহলে কি হবে? অবশ্যই করে পরমবীর চক্র হবে। এই ছোট্ট ছোট্ট ডাউট কিন্তু এক্সামের হলে মারাত্মক আকার ধারণ করে। এর একমাত্র ওষুধ কি? এর একমাত্র ওষুধ হচ্ছে তোমার প্র্যাকটিস করা। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আমি বারবার করে বলছি, যত সময় না তুমি নিত্য কন্টিনিউ, অনেকে কি আছে সপ্তাহে একদিন বই পড়ে, 2 দিন বই পড়ে, কিন্তু না, তুমি প্রত্যেক দিন পড়ো, অল্প অল্প করে পড়ো, জিকে সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না, এটুকু আমার গ্যারান্টি। আজকের একদম লাস্ট কোশ্চেন দেখো, যে সবুজ গ্রহ আমরা কোন গ্রহকে বলবো? অপশানস তোমাদের সামনে আছে। অপশন 1 নম্বরে আছে বৃহস্পতি, ইউরেনাস, 3 নম্বরে আছে পৃথিবী, 4 নম্বরে আছে মঙ্গল। উত্তর করো। অবশ্যই কি হবে? অপশন 2 ইউরেনাস। আর যদি বলা হয় লাল গ্রহ বলা হয় কাকে? মঙ্গলকে কিন্তু আমরা লাল গ্রহ বলবো। নীল গ্রহ বলবো কাকে? পৃথিবীকে বলবো নীল গ্রহ। অবশ্যই অবশ্যই করে তোমরা জানাবে যে কে কত নাম্বার তোমরা পেলে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। আর এই ধরনের আরও তোমরা সেট যদি পেতে চাও অবশ্যই অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।